गुड मॉर्निंग। आज অনেক দিন পর আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে পেশেন্ট মনিটরিং টুলস ইউজড ইন আইসিইউ, এইচডিইউ আর সিসিইউ। মানে এনি টাইপ অফ ইন্টেন্সিভ ইউনিটে পেশেন্টকে মনিটর করতে গেলে আমরা কী কী টুলস বা কী কী অ্যাসপেক্টগুলো অ্যাসেস করব, এমন কিছু পয়েন্ট বা অ্যাসপেক্ট বা ভিউজ থাকবে অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার নার্স, যাতে আমরা পেশেন্টের হিমোডাইনামিক স্ট্যাটাস হোক বা তার জেনারেল স্ট্যাটাস হোক, আমরা যাতে এক মুহূর্তে বা ডিসাইড করতে পারি বা বলতে পারি পেশেন্টের কন্ডিশন কেমন আছে, নিজেরাই যেন আমরা ডিসাইড করতে পারি। এই প্রেজেন্টেশনটা কমপ্লিট হওয়ার পর আশা করি তোমরা সেটুকু বুঝতে পারবে। ওকে, তাহলে ফার্স্ট আমাদের একটু জানতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই আইসিইউ, দ্যাট ইজ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এনি টাইপ অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কী থাকে? পেশেন্ট মনিটরিং ডিভাইস থাকে, পেশেন্ট মনিটরিং করতে হয়, সেখানে রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক সাপোর্টের কিছু মনিটর বা ইকুইপমেন্ট থাকে। ইকুইপমেন্ট ছাড়াও আমরা অ্যাসেস করতে পারি, আমরা পরে পড়ব। পেন ম্যানেজমেন্ট, এমার্জেন্সি রিসাসিটেশন ডিভাইসেস, এছাড়াও লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট থাকে। এবার চলো একটু দেখে নিই যে টাইপস অফ আইসিইউ। এই যে এতক্ষণ বললাম ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটা বিভিন্ন ধরনের হতে পারে। আমরা জাস্ট এখানে একটু নামগুলো জেনে নেব। ফাংশনগুলো সবারই সেম, স্পেসিফিক কিছু কিছু জায়গায় হয়তো কাজগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বলতে যে নার্সিং কেয়ারগুলো আসে বা নার্সিং কেয়ারগুলো ডেলিভার করতে হয় সবই কিন্তু সেম। দেখো, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, দ্যাট ইজ আইসিইউ, সিসিইউ, আইসিসিইউ, এইচডিইউ, আইটিইউ, এনআইসিইউ, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সাইকিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অ্যান্ড পোস্ট অ্যানেস্থেসিয়া কেয়ার ইউনিট। যে কোনো ইন্টেন্সিভ ইউনিটে গেলে আমরা যেন যে কাজগুলো শিখব সমস্ত জায়গাতে সেই কাজগুলো বা সেই নলেজ স্কিল অ্যাপ্লাই করতে পারি। সবথেকে বড় কথা হলো আমাদের যেন সেই অ্যাটিটিউডটা থাকে যে এনি টাইপ অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ইজ ইন আওয়ার গ্রিপ। ওকে, তো এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ। যে কোনো এখানে সবাই যারা আছো, যারা মানে তারা প্রত্যেকে কিন্তু প্রাইভেটে যারা কাজ করেছো বা এখন গভর্নমেন্টেও হয়ে গেছে, একটা স্পেসিফিক চার্ট পাওয়া যায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তো এই চার্টটা আমরা হাতে নিয়েও দেখব, জাস্ট এখানে ছবিটা দেখে নাও, আমরা এই চার্টটা ডিটেলসেও আলোচনা করব একটু। ওকে, মোটামুটি এই চার্টটা আমাদেরকে ডে টু ডে বেসিসে মেনটেন করতে হয়। আওয়ারলি চার্ট মেনটেন করতে হয়। চার্টের ভেতর দেখো কিছু স্পেসিফিক কলাম বা পয়েন্ট দেয়া আছে, সেগুলোর মধ্যে দেখো টেম্পারেচার, যেমন বেসিক জিনিসগুলো, যে পেশেন্টের টেম্পারেচার নর্মাল আছে বা স্টেবল আছে তার নিশ্চয়ই আমি আওয়ারলি চেক করব না। পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, সমস্ত জিনিসটাই আওয়ারলি চেক করা হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ক্ষেত্রে। এছাড়া SpO2, পিপলস ইন কেস অফ নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, আওয়ারলি ইনটেক অ্যান্ড আউটপুট মেজার করা হয়। ভেন্টিলেশনে পেশেন্ট থাকলে, আই মিন ইনভেসিভ ভেন্টিলেশন, আওয়ারলি ভেন্টিলেটর সেট আপ মেনটেন করতে হয় এবং রেকর্ড করতে হয়। এছাড়া কিছু নার্সিং প্রসিডিওর আছে যেগুলো আমাদেরকে আওয়ারলি মেনটেন করতে হয়, সেটা আমরা আস্তে আস্তে আরও ডিটেলসে পড়ব যখন এই চার্টটা তোমাদেরকে দেওয়া হবে
তাহলে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটুকু অন্তত তোমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে এই যে তোমরা চার্টটা দেখলে একটা লিগ্যাল ডকুমেন্ট যেটা আমাদেরকে মেনটেন করতেই হবে, মানে ইট ইজ ম্যান্ডেটরি টু মেনটেন ফর এনি লিগ্যাল অ্যাক্টিভিটি। তাহলে এবার আসি যে আমরা একটা পেশেন্টকে মনিটর করতে গেলে কি কি অ্যাসপেক্টগুলো আমরা ফলো করব। যেমন ধরো যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজাই, ফার্স্ট আসে এয়ারওয়ে। যে কোনো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো এয়ারওয়ে বলতে যেটা বোঝাই সাধারণত এয়ারওয়ে পেটেন্সি। এখানে দেখো এয়ারওয়ের একটা ছবি দেওয়া হয়েছে, 3, 4, 5 অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য নেক আমাদের এই এয়ারওয়েটা সিলেক্ট করতে হয়। তো পেশেন্ট আনকনশাস হলে অবশ্যই আমাদের, যেহেতু টাং ফল ব্যাক করে, সেক্ষেত্রে আমাদেরকে এয়ারওয়েটা ইনসার্ট করতে হয়। এয়ারওয়ে ইনসার্ট করার নিয়ম হচ্ছে সবসময় অপোজিট ডিরেকশানে এয়ারওয়েটাকে ইনসার্ট করতে হয়। এক্ষেত্রে এয়ারওয়ে ক্লিন করতে হবে ইচ শিফটে, যদি দরকার হয় প্রত্যেক শিফটে 2 বার হলেও করতে হবে। মাউথ কেয়ারের সময় পেশেন্টের এয়ারওয়ে টিউব অবশ্যই ক্লিন করতে হবে, কেননা ওরাল ক্যাভিটি হচ্ছে আমাদের সোর্স অফ ইনফেকশন। তো আমি মাউথ কেয়ার দিচ্ছি যখন, এয়ারওয়েটাকেও আমাকে রানিং ওয়াটারে ক্লিন করতে হবে। আমাদের টার্গেট কি? এয়ারওয়ে পেটেন্ট রাখা। তো আমি যদি এয়ারওয়ে যেটা দিয়েছি আর্টিফিশিয়াল এয়ারওয়েটা যদি ক্লিনই না থাকে, পেটেন্সি মেনটেন হবে না। তাহলে এয়ারওয়ে আমাদেরকে ক্লিন করতে হবে প্রত্যেক শিফটে, যদি দরকার হয় 2 বারও হতে পারে প্রত্যেক শিফটে। অ্যাজ নেসেসারি আমাকে এয়ারওয়ে পেটেন্সি চেক করতে হবে এবং মেনটেন করতে হবে। তার মানে এখানে আমার কিন্তু সাকশনিংটাও চলে এলো। এয়ারওয়ে পেটেন্ট রাখার জন্য আমাকে ইন্টারমিটেন্ট এবং রেগুলার বেসিসেও সাকশন করতে হতে পারে। নেক্সট, অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক। মানে এখানে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক বলতে বলা হয়েছে যে রেগুলার বেসিসে যে অ্যানালজেসিক আছে বা অ্যান্টিবায়োটিক আছে সেগুলো কখনো উইদাউট প্রেসক্রিপশানে আমরা দেব না। বা অনেক সময় হয় যে অর্ডারটা পড়েছে অ্যানালজেসিক হোক অ্যান্টিবায়োটিক হোক, সেটা সাপ্লাই নেই বলে পেশেন্ট পাচ্ছে না, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা যাতে নোটিফাই করা হয় ফিজিশিয়ানকে। এছাড়া অ্যানালজেসিক হয়তো পেশেন্টের পেন স্কেল দিয়ে চেক করে দেখা গেল পেন নেই বা মাইল্ড পেন পেশেন্ট সাফার করছে, সেখানে আমি নিশ্চয়ই হাই ডোজ অফ অ্যানালজেসিক দেব না। সেটা আমি যদি অ্যাজ এ সিসিএন না ডিসাইড করি তাহলে ফিজিশিয়ান জানতে পারবে না। তো অ্যাজ এ সিসিএন আই হ্যাভ to take the responsibility of patient's pain detection and have to inform accordingly, যাতে কি না ফিজিশিয়ান অ্যানালজেসিকের ডোজ মেনটেন করতে পারে। ওকে, আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলবো, অ্যান্টিবায়োটিক অনেক সময় হয় যেটা শিডিউল ডোজে চলছে কিন্তু খেয়াল নেই হয়তো, বা অনেক সময় প্রবলেম হয় যে সাপ্লাই নেই। সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই জানাতে হবে, নোটিফাই করতে হবে, রেকর্ডে রাখতে হবে যে এই গ্রুপ অফ ড্রাগ যদি চেঞ্জ করা যায় বা স্টপ করা যায়। একটা শিডিউল ডোজ পাওয়ার পরেও দেখা গেল কন্টিনিউ অল একটা আমরা জানি, তো সেটা যাতে না হয় এবং স্পেসিফিক ডোজ যাতে পেশেন্ট পায় সেটাও অ্যাজ এ সিসিএন আমাদেরকে খেয়াল করতে হবে। নেক্সট, ব্রিদিং। তাহলে ব্রিদিংয়ের ক্ষেত্রে আমার প্রথম যেটা আসে সেটা হচ্ছে হার্ট লাং অসকালটেশন করলে আমি ব্রিদিংটা বুঝতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি আছে এখানে দেখো, আমরা অনেকেই ম্যাক্সিমাম সবাই জানি হার্ট লাং অসকালটেশন করতে। এই যে চার্টটা প্রথমেই দেখিয়েছিলাম সেখানে কিন্তু ছিল এয়ার এন্ট্রি। তাহলে এয়ার এন্ট্রি আমি যদি পুট করব পয়েন্টটা, তাহলে আমাকে অসকালটেট করতে হবে। তাহলে লাং অসকালটেশনের ক্ষেত্রে দেখো তোমরা সবাই জানো এখানে কিছু পজিশনিং করে দেখানো হয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। তো আমি যখন
লাংস অসকালটেট করতে যাচ্ছি, রাইট সাইডের লাংয়ের সঙ্গে সাইমালটেনিয়াসলি আমাকে সেম সাইডেরই অপোজিট ডিরেকশানের লাংকে অসকালটেট করতে হবে। তাহলে দেখো এখানে মার্কিং করেই দেওয়া আছে, খুব ইজিলি বুঝতে পারবে যে আমি যদি নাম্বার 1 অসকালটেট করি তাহলে অপোজিট সাইডের লাংয়ের নাম্বার 1 পোর্শনও আমাকে অসকালটেট করতে হবে, যাতে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি যে এয়ার এন্ট্রি কোথাও প্রবলেম আছে বা ডিমিনিশ আছে কি না, যাতে আমি ইজিলি ডিটেক্ট করতে পারি। দেখো ছবিটা তো দেওয়াই আছে, আমি যেখানেই অসকালটেট করব জাস্ট অপোজিট ডিরেকশানেও আমি সেখানেই অসকালটেট করব। নেক্সট, হার্ট অসকালটেশন। আমরা দেখবে অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় লিখি, প্রত্যেকেই জানো প্রসিডিওর S1 S2। তাহলে S1 S2 পজিশন যদি আমি না জানি তাহলে করতে অসুবিধা হবে, সবাই জানি আমরা, তাও একবার রিক্যাপিচুলেশন করে নেওয়া। অ্যাওর্টিক পজিশন, পালমোনিক পজিশন, ট্রাইকাসপিড অ্যান্ড মাইট্রাল ভালভ যেখানে আছে, দ্যাট ইজ মাইট্রাল সাউন্ড আমরা পাবো, যাকে আমরা এপিক্যাল পালস বলছি। অনেক সময় আমাদের এপিক্যাল পালসটাও ডিটেক্ট করার চেষ্টা করা হয়, যখন হয়তো পালস খুব ফিবল আমি পাচ্ছি না, তাহলে আমি অসকালটেশন করতে পারি কাউন্ট করার জন্য। ওকে, স্যাচুরেশন তোমরা সবাই জানো কিভাবে চেক করতে হয়। এখানে স্পেসিফিক যেটা সেটা হলো মাথায় রাখতে হবে কোল্ড এক্সট্রিমিটি, সায়ানোজড লিম্ব, নেল কোটিং আছে, তাহলে স্যাচুরেশন এক্স্যাক্টলি আসবে না, সেটা যেন অবশ্যই আমাদের মাথায় থাকে যে নেল বেডে প্রপারলি আমাকে স্যাচুরেশনের প্রোবটা পুট করতে হবে। স্যাচুরেশনে আমি যখন এক্স্যাক্টলি দেখতে পাবো সেটার জন্য কি করতে হবে, যদি অ্যাম্বুলেটরি পেশেন্ট হয় সেক্ষেত্রে ডমিন্যান্ট হ্যান্ডের মিডল ফিঙ্গারে দেবে, দিয়ে 2 মিনিট ওয়েট করবে, যে স্যাচুরেশনটা এলো সেটা তুমি দেখে নিলে, পুট করলে যে রেস্টিং স্যাচুরেশন। নেক্সট, পেশেন্ট অ্যাম্বুলেটরির ক্ষেত্রে তাহলে এবার তুমি তাকে 6 মিনিট হাঁটতে বলো, মানে অ্যারাউন্ড দ্য বেড, টয়লেট গেল, এলো, এসে বসলো, তখন এবার তাকে কি করলে, স্যাচুরেশন প্রোবটা লাগালে, সেই সেম হ্যান্ডেই সেম ফিঙ্গার 2 মিনিট স্যাচুরেশনটা দেখলে, 2 মিনিট পরে যখন স্যাচুরেশনটা যেটা এলো এবার লিখলে আফটার 6 মিনিট। স্যাচুরেশন যদি সেম থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে স্টেবল কন্ডিশনে আছে পেশেন্ট। ওকে, আর আনকনশিয়াস পেশেন্ট, সেমিকনশিয়াস পেশেন্ট, বেড রিডেন পেশেন্ট, তার ক্ষেত্রে এই প্রসিডিওরটা করা সম্ভব না। ওকে, সার্কুলেশন। তাহলে সার্কুলেশন পেশেন্টের এক্স্যাক্টলি মেনটেন হচ্ছে কি না জানার জন্য আমরা কি দিয়ে বুঝতে পারি, কি মনিটর করতে পারি, হার্ট রেট, ব্লাড প্রেশার, সিআরটি। তাহলে হার্ট রেটের ক্ষেত্রে আমরা জানি মনিটর আছে। আর এখানে আরেকটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ট রেট অ্যান্ড পালস। তাহলে পালস যেটা সেটা হচ্ছে আমরা ফিল করি, হার্ট রেট হচ্ছে যেটা আমরা মনিটরে দেখতে পাচ্ছি, বা ইসিজি যে লিড বসিয়ে আমরা যে ইসিজি করছি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, তাতে যে আমরা কাউন্টিং করছি দ্যাট ইজ হার্ট রেট। আর আমি যদি হাতে ফিল করি, বোথ আর সেম, বাট এভাবেও আমরা বলতে পারি দ্যাট ইজ হার্ট রেট অ্যান্ড দ্যাট ইজ পালস। নেক্সট, বিপি তোমরা সবাই জানো। তো বিপির ক্ষেত্রে এক্স্যাক্টলি কাফ হতে হয়, একটা পিডিয়াট্রিক কাফ দিয়ে আমি কখনো অ্যাডাল্ট পেশেন্টের ব্লাড প্রেশার চেক করতে পারবো না, সেটা যেন অবশ্যই মাথায় থাকে। আর যখনই ব্যাটারি লাগানো হয় বিপি মেশিনে, ব্যাটারি ডেট অবশ্যই লাগিয়ে দিতে হয়। যখন ইউজ হয় না বিপি মেশিন তখন ব্যাটারিটা খুলে রাখা হয়, তবে মানে ইন্টেন্সিভ ইউনিটে সাধারণত এটা করা হয় না, কিন্তু ডেটটা ম্যান্ডেটরি লেখা। যেমন ল্যারিঙ্গোস্কোপ 24 ঘন্টা ইউজ হয় না, চেষ্টা করা হয় ব্যাটারিটা খুলে রাখার। তো বিপির ক্ষেত্রে সাধারণত খুলে রাখা হয় না, এটা লাগে। তো ডেটটা অবশ্যই তোমরা একটু
লিখে রেখে বা রেকর্ড করার চেষ্টা করো। এছাড়া সিআরটি, ক্যাপিলারি রিফিল টাইম। ক্যাপিলারি রিফিল টাইম দেখার প্রসিডিওর হচ্ছে, আমরা এমনি থাম্ব ক্লেঞ্চ করেও দেখাতে পারি, বা আনকনশিয়াস পেশেন্ট বা সেমি কনশিয়াস পেশেন্ট সেক্ষেত্রে নেল বেডের উপর প্রেস করে আমি কাউন্ট করব 1 2 3 4 5, দেন লিভ করব, ছেড়ে দেব, দেওয়ার পর কাউন্ট করব সঙ্গে সঙ্গে 1 2 3, মানে আমার নর্মাল ক্যাপিলারি রিফিলিং টাইম হচ্ছে লেস দ্যান 3 সেকেন্ড, মানে লেস দ্যান 3 সেকেন্ডের ভেতর আমার যে ব্লাডটা বা আমি সার্কুলেশনটাকে অফ করেছিলাম, আবার ব্লাডটা সেই জায়গায় গিয়ে রিফিল হয়ে যাবে লেস দ্যান 3 সেকেন্ডের ভেতর। যদি সেটা না হয় তবে আমি বুঝবো দেয়ার ইজ ইম্পেয়ারমেন্ট অফ ব্লাড সার্কুলেশন। ওকে, তাহলে সেটা আমাকে রেকর্ড করতে হবে। এটা আমি যদি ডক্টরকে জানাতে পারি তাহলে অবশ্যই তার কাজে সুবিধা হবে, বা আমি বুঝতে পারবো পেশেন্টের হিমোডাইনামিক স্ট্যাটাস, যে সার্কুলেশন ঠিক নেই মানে হাইপোটেনশন হলো কি না, বা তার কোথাও সার্কুলেশনে ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সেটা আমি আর্লি ডিটেক্ট করতে পারবো। ওকে, নেক্সট সি ফর ক্রাশ কাট ক্রাস্টলি। এটা পেশেন্ট মনিটরিং টুল ঠিক নয়, কিন্তু তাও আমাদের দেখে রাখতে হয় আইসিইউর ক্ষেত্রে, এই জন্যে পেশেন্টের যে কোনো সময় এমার্জেন্সি হতে পারে বা ক্রাশ করতে পারে, তাই আমাকে সবসময় ক্রাশ কাট বা ক্রাস্টলি দেখে নিতে হয়। সমস্ত মেডিসিনগুলো কটা আছে, এই যে রাইট সাইডে তোমরা হ্যাং করার জায়গাটা দেখছো, এখানে একটা ক্লিপবোর্ডের ভেতর ড্রাগগুলো লেখা থাকে, ইচ শিফটে কাউন্ট করা হয় আর রেকর্ড করা হয়, চেক করা হয়। প্রত্যেকটা র্যাকের এক একটা ফাংশন আছে। এমার্জেন্সি ড্রাগগুলো এই ওপরের র্যাকটার মধ্যে থাকে। এছাড়া এই যে টেবিলটা ফাঁকা দেখছো, এখানে ডিফিব্রিলেটর থাকে, ফ্লুইড, এছাড়া এখানে নাইট্রাস অক্সাইড থাকে, অক্সিজেন থাকে, আর কনজুমেবলস সমস্ত থাকে। ওকে, যেখানেই যাও না কেন পৃথিবীর, সেখানে তুমি এই ক্রাশ কাটের এই সেম জিনিসটাই দেখতে পাবে, সেম সেট আপটাই দেখতে পাবে। ডি ফর ড্রাগ। ড্রাগ মিন্স যে কোনো ড্রাগ অ্যাজ এ সিসিএন আমাকে তার মোড অফ অ্যাকশন অবশ্যই জানতে হবে। যেমন ধরো কিছু স্পেসিফিক ড্রাগ, ইঞ্জেকশন ল্যাসিক্স, যদি তার ইনফিউশন চলে, সবসময় সেটাকে ফয়েল প্যাকে মুড়ে দিতে হয় যাতে পেটেন্সিটা বজায় থাকে। বা ইঞ্জেকশন এপটোয়েন, ডেক্সট্রোজের সাথে গেলেই সেটা পার্টিশন করলেই নষ্ট হয়ে যাবে। তো এই বেসিক নলেজটা ড্রাগ রিলেটেড সিসিউতে কাজ করার সময় আমাকে জেনে রাখতে হবে। ড্রাউজিনেস, পেশেন্ট ড্রাউজি, সাডেনলি দেখলাম পেশেন্ট খুব ঘুমোচ্ছে, হ্যান্ডওভার পেলাম, পেশেন্ট হয়তো বললো রাতে ঘুম হয়নি, ঘুমোচ্ছে, সারাটা মর্নিংও দেখলাম ঘুমিয়ে আছে, ইভিনিংয়ে সেম, তাহলে এইটা যদি আমাদের হ্যান্ডওভার হয় তাহলে আমি কি আগে থেকেই ডায়াগনোস করতে পারবো যে পেশেন্টের কোনো ড্রাগের জন্যে হচ্ছে না হাইপোন্যাট্রিমিয়ার জন্যে হচ্ছে, মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্যে হচ্ছে। তাহলে এটা যদি আমাকে ডিটেকশন করতে হয় আমাকে নলেজ রাখতে হবে পেশেন্ট ঘুমিয়েছে কি না, কোনো ড্রাগের জন্যে হচ্ছে কি না, সেটা জানার জন্যে আমাকে পেশেন্ট কন্ডিশন অ্যাসেস করতে হবে। ভাবো এটাই কিন্তু আমার, দেখবে যে চার্ট ফার্স্ট দেখিয়েছিলাম তাতে কিন্তু জিসিএস একটা কলাম ছিল, তো সেখানে কনসাসনেস লেভেল লিখতে গেলে আমি যদি তার অ্যাকচুয়াল কনসাসনেস না গেস করতে পারি তাহলে আমার সেটা জিসিএসটা ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট ডিভিটি মানে ডিপ ভেনাস থ্রম্বোসিস। এটা আমরা অনেক সময়ই ভুলে যাই, বা যে বেড রিডেন পেশেন্ট মুভ করছে না, তাহলে আমাকে কিন্তু পেশেন্টটার ফিজিক্যাল মুভমেন্ট করাতে হবে। তাহলে মুভমেন্ট করানোটা কি করে হতে পারে? ফিজিওথেরাপির মাধ্যমে, 2 আওয়ারলি পশ্চার চেঞ্জের মাধ্যমে, ফুড কেয়ারের মাধ্যমে, কাফ মাসেল ম্যাসেজের মাধ্যমে। তাহলে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা যেটা জিনিস বলতে চাইছি, ডিভিটি ডিটেকশনের জন্য একটা
মনিটরিং টুল আছে যে আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো যে পেশেন্টের ডিবিটি হওয়ার চান্স আছে না নেই, বা পেশেন্ট ডিবিটির রিস্কে আছে না নেই, সেই চার্টটাকে বলে ওয়েলস চার্ট। ওকে, সেটা আমরা পরে আলোচনা করব। এই যে ওয়েলস ক্রাইটেরিয়া টু ডিটেক্ট ডিবিটি, এটা পরের দিকেও আছে, এখানে আমি বলে দিচ্ছি। যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ক্যান্সার, immobility more than or major surgery less than or equal to 4 weeks, calf swelling more than 3 centimeter compared to other leg, মানে দুটো পায়ের তুমি কম্প্যারিজন করলে যদি ডায়ামিটার নাও কাফ এরিয়াতে, দেখবে যে কোনো একটা পায়ে বা দুটো ডিফারেন্স মোর দ্যান 3 সেন্টিমিটার হচ্ছে, বা কোল্যাটারাল সুপারফিশিয়াল ভেনগুলো তুমি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, ফুল লেগ সোয়েলিং হয়ে গেছে, লোকালাইজ টেন্ডারনেস অ্যালং উইথ ডিপ ভেনাস সিস্টেম, পিটিং ইডিমা গ্রেটার ইন সিমটোমেটিক লেগ, প্যারালাইসিস or recent plaster immobilization, previously documented DVT, alternative diagnosis is to DVT is more likely, মানে এর ভেতর থেকে যদি 0 to 2 পয়েন্ট তুমি পাও তাহলে সেটা আমি লো রিস্কেই বলবো। এছাড়া 1 থেকে 2 যদি হয় মডারেট রিস্ক, আর তোমার কাউন্টিং যদি মোর দ্যান 3 হয় তাহলে হাই রিস্ক। তাহলে আমাকে ডিভিডি প্রিভেনশনের জন্য আমি সেটা নোটিফাই করতে পারবো অবশ্যই ফিজিশিয়ানকে। ওকে, নেক্সট ই ফর এলিমিনেশন ইলেকট্রোলাইট। এলিমিনেশনের ক্ষেত্রে বলবো ইউরিনারি রিটেনশন, ইউরিনারি ইনকন্টিনেন্স। তাহলে রিটেনশনের ক্ষেত্রে আমি যদি প্রপারলি ইনটেক আউটপুট মেনটেন করি, আমি জানতে পারছি ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলাম, এক্সামিনেশন করতে গিয়ে দেখলাম ব্লাডার এরিয়া টেন্ডারনেস হয়ে আছে, হিস্ট্রি নিলাম কখন ইউরিন করেছে, যদি কনশাস পেশেন্ট হয় কোনো প্রবলেম নেই, সে বলতে পারবে। আনকনশাস সেমিকনশাস পেশেন্ট হলে তখনই হয় প্রবলেম, বলতে পারবে না। তাহলে আমি যদি ইনটেক আউটপুট মেনটেন করি আমি কিন্তু ইজিলি এটা ডিটেক্ট করতে পারবো পেশেন্টের রিটেনশন অফ ইউরিন হয়েছে কি হয়নি। ওকে, নেক্সট ইউরিনারি ইনকন্টিনেন্স। এটা সবাই জানো, মেল পেশেন্ট হলে যদি তার কোনো সমস্যা না থাকে তাহলে মেল ক্যাথ পরানোই যেতে পারে, আর যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে আমাদের অপশান নেই, তখন ফলিস ক্যাথেটার বা হাগিস। যদি কোনো আদার্স কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে ফলিস ক্যাথেটার পরানো যেতে পারে। কনস্টিপেশন, আইসিইউ পেশেন্টের সব সময় মাথায় রাখতে হবে ডেলি একটা পটির হ্যাবিট রাখতে হবে, এই কারণে যাতে এক্সট্রা স্ট্রেন না পড়ে, কেননা এমনি বডি মুভ করছে না, একটা বেডের মধ্যেই পেশেন্টটা আছে, মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড আছে, তাহলে সেক্ষেত্রে জিআই মুভমেন্টও কমে গেছে, পটি হওয়ার চান্স খুব কম। সেই জন্যেই কনস্টিপেশনের হিস্ট্রিটা খুবই ইম্পর্ট্যান্ট। স্টুল ইম্প্যাকশন, অনেক সময় পেশেন্ট প্রবলেম হয়, ইম্প্যাক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে ম্যানুয়াল রিমুভাল ছাড়া কিছু করার থাকে না, বা পিএনএমা দিয়ে যদি সম্ভব হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হচ্ছে বেসিক আমাকে নলেজ রাখতেই হবে অ্যাজ এ সিসিএন, সোডিয়াম পটাশিয়াম এর নর্মাল ভ্যালুগুলো, না হলে আমি অ্যাজ এ সিসিএন কাজ করতে পারবো না। কিছু বেসিক জিনিস আছে যেগুলো অন্তত ডাক্তার ডিরেকশন দেওয়ার আগেও আমরা কিন্তু ডিসিশন নিতে পারি। ওকে, যেমন সিভিয়ারলি হাইপোন্যাট্রিমিয়া দেখতে পেলাম, তাহলে কি রিপোর্ট এসেছে যতক্ষণ না আমি অর্ডার পাচ্ছি তার আগে আমি একটু সল্ট যদি পেশেন্ট খেতে পারে তাহলে আমি তাকে দিতেই পারি, কন্ট্রাইন্ডিকেশন না থাকলে। ইন কেস অফ আইভি ফ্লুইডও সেম জিনিস, আনকনশিয়াস পেশেন্ট হলে তখন তো আমার ফ্লুইডের মাধ্যমে দিতেই হবে। সবাই জানো নিশ্চয়ই যে হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন, আইসোটনিক সলিউশন নিশ্চয়ই সবাই জানো, তাই এখানে আর কিছু ডিটেলসে গেলাম না। ফিডিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্নভাবে আমরা আইসিইউতে পেশেন্টকে খাওয়াতে পারি, খেতে দেখেছি,
তাহলে সেগুলোর মধ্যে রাইলস টিউব ফিডিং একটা ইম্পর্ট্যান্ট পার্ট। রাইলস টিউব ফিডিং সবাই আমরা জানি কিভাবে দিতে হয়, সেই নলেজটুকু এটাই লাগবে যে আমি রাইলস টিউব ফিডিং দিতে গেলাম কিন্তু টিউবের পেটেন্সি চেক করলাম না, পজিশনিং চেক করলাম না, তাহলে কি প্রবলেম হবে তোমরা সবাই জানো। তো আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা টিউবের পেটেন্সিটা আগেই দেখে নিই। পেটেন্সি দেখার জন্যে আমরা অনেক সময় কি করি, অসকালটেট করি। এছাড়া অনেক সময় আমরা টিউব প্লেসমেন্ট দেখার জন্যে অ্যাসপিরেট করি। তাহলে অ্যাসপিরেশন যদি মোর দ্যান 30 ml আসে সেক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করতে হবে বা নোটিফাই করতে হবে। কি নোটিফাই? যদি দেখা গেল বললো ফিডিংটা উইথহোল্ড করতে বা হোল্ড করতে বা নেক্সট ফিডের সঙ্গে কিছুটা কম দিতে, তাহলে আমাদেরকে সেটা অ্যাডজাস্ট করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে আমি যেটা অ্যাসপিরেট করেছি কখনো সেটা আমি ফেলে দেব না। কেন? দ্যাট কন্টেন্স অ্যাবডোমিনাল বা স্টমাকে যে এনজাইমটা আছে সেটা আমি কখনো ফেলে দেব না, একদম এটা মাথায় ঢুকিয়ে নাও। সেটা এনজাইমস অফ জিআই সিস্টেম, তো সেটা আমি কখনো ডিসকার্ড করব না, ওটা আমি আবার রিপ্লেস করে দেব। দেখে নাও ছবিগুলো, কিছুটা গেস করতে পারবে তোমরা সবাই জানো এগুলো। এই যে ছবিটা দেখছো গ্যাস্ট্রোস্টোমি ফিডিং, তোমরা অনেকেই দিয়েছো, এখনও দিতে হবে। দেখো তাহলে গ্যাস্ট্রোস্টোমি ফিডিং দাও, জেজুনোস্টোমি ফিডিং দাও, রাইলস টিউব ফিডিং দাও, তাহলে আমাদের কিন্তু সমস্ত ফিডিংগুলোর ব্যাপারে নিজেদেরকে কনফিডেন্স আনতে হবে। ফ্লুইড রেস্ট্রিকশন বা ফ্লুইড ইনটেক, সেক্ষেত্রে বলবো যে পেশেন্ট অনেক সময় স্যুপ খায়, আমরা ইনটেক আউটপুটে ঢোকাই না। ডালের জল, ফ্রুট জুস, টি, আইসক্রিম সবই কিন্তু লিকুইড ইনটেক। তাহলে সমস্ত এনি টাইপ অফ ফ্লুইড উইল বি কাম আন্ডার ইন দ্য ইনটেক অফ দ্য চার্ট। ওকে, তাহলে ইনটেক পোর্শনে আমার সমস্ত ধরনের ইনটেক ঢুকে যাবে। ওকে, সেটা ফ্লুইড হোক মানে ফুড হোক বা ইনজেকশন হোক, ইনফিউশন হোক, ইনজেকশন মানে ইনফিউশন, সমস্তটাই ঢুকবে। ইনজেকশন বলতে আমি এটা বলতে চাইছি, যেমন ধরো অনেক সময় আমরা মেরোপেনাম 50 ml বা 100 ml নর্মাল স্যালাইনের সঙ্গে দিই। অনেক সময় পিপজো 50 ml নর্মাল স্যালাইন বা 100 ml নর্মাল স্যালাইনের মধ্যে করে দেওয়া হয়, শর্ট বা বোলাসে দেওয়া হয় না। তো সেই ফ্লুইডটাও কিন্তু ইনটেকেই ঢুকবে। ওকে, আর নিউট্রিশন বলতে ফুড, অনেক সময় পেশেন্টের ডায়াবেটিক ডায়েট, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, যে বিভিন্ন ধরনের ডায়েট চেঞ্জেস থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের নার্সিং রেকর্ডে মেনটেন করতে হয়, তো সেটাও আমাদেরকে মেনটেন করতে হবে। গ্লুকোজের ক্ষেত্রে কি যে সবসময় খেয়াল রাখতে হবে ইনফিউশন গ্লুকোজ বা ইন্ট্রাভেনাস ফ্লুইড হিসেবে প্রচণ্ড থ্রম্বোফ্লেবাইটিস করে। তো সেক্ষেত্রে থ্রম্বোফ্লেবাইটিস প্রিভেনশনের জন্যে আমাদেরকে প্রত্যেক শিফটে, তোমরা সবাই জানো ভেনাস ক্যানুলেশন করার ট্রেনিংয়ে তোমরা শিখেছো যে ইচ শিফটে একবার করে আমাকে ক্যানুলার পেটেন্সি, ক্যানুলার ইনফ্লামেশন বা সাইট আমাকে চেক করতে হবে। তো এই ডেক্সট্রোজ স্যালাইন এমন একটা জিনিস যেটার জন্যে আমাদের ভেনফ্লন খুবই খারাপ হয়, থ্রম্বোফ্লেবাইটিস খুব ইজিলি হয়। তো চেষ্টা করবে যখনই ডেক্সট্রোজ জাতীয় কোনো স্যালাইন চালানো হবে শিশুতে, একটু মোটা ভেনে বা একটু থিক ভেনে যদি চালানো যায় তাহলে সমস্যাগুলো একটু আমরা এড়াতে পারবো। এছাড়া গ্লুকোজ কম্পোজিশন বলতে ওআরএস, আমাদের শিশুর মধ্যে ওআরএস অবশ্যই সাপ্লাই রাখতে হবে, কেননা কখনো যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, লেস দেন 60 গ্রাম পার ডিএল যদি হয়, তাহলে আমাদেরকে গ্লুকোজ
অনেক সময় ডিরেকশন পড়ে, তো তখন আমি নিশ্চয়ই আনতে যাব না, তো আমাকে হ্যান্ডে রাখতে হবে ওআরএস বা গ্লুকোজ সলিউশন। ওকে, নেক্সট হেড আপ। হেড আপ মিন্স ফাউলাস পজিশন। যে কোনো খাবার খাওয়ানোর আগে অবশ্যই আমাকে পেশেন্টের পজিশনিং ঠিক করে নিতে হবে, মানে অ্যাটলিস্ট 45 ডিগ্রি প্রপ আপ করে নিতে হবে। হিমোগ্লোবিন মিন্স, তাহলে আমি পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল দেখে অনেক সময় আমি প্যালর আইডেন্টিফাই করতে পারবো, এছাড়া অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে কি না বুঝতে পারবো। সেই জন্য হিমোগ্লোবিন লেভেলটা চেক করা খুবই জরুরি। ইনটেক অ্যান্ড আউটপুট, এতক্ষণ ধরে যে ইনটেক আউটপুট চার্ট বললাম আশা করি বুঝতে পেরেছো। এনি টাইপ অফ ইনটেক উইল বি ইন দ্য ইনটেক কলাম অফ ইনটেক আউটপুট চার্ট, and output means urine, vomit, bowel, drainage, suction সবই আউটপুটে চলে আসবে। আর আমাদের যেহেতু সকাল 8টা থেকে রাত 8টা অবধি আমাদের ডিউটি আওয়ার্স, তাহলে আমার ব্যালেন্সটা হবে সকাল 8টায়। 24 ঘন্টা পর আমাকে ব্যালেন্স করতে হবে, সেটা পজিটিভ হলো না নেগেটিভ হলো সেটাও কিন্তু আমাকে হিসেব রাখতে হবে বা রেকর্ড করতে হবে। এবার এই ব্যালেন্সটা সবসময় মানে শিফট ওয়াইজ হয়। তাহলে কি 24 মানে আমি 24 ঘন্টা পরে একটা পেশেন্টকে জাজ করার থেকে আমি আমার শিফটে কি হলো সেটা যদি জাজ করতে পারি আগে, তাহলে আমার পেশেন্ট ডিটোরিয়েশন থেকে আমি আরও আর্লি ডিটেক্ট করতে পারবো। সেই জন্যে প্রত্যেক শিফটে যে যার আওয়ার্সের ব্যালেন্সটা করে রাখা উচিত। দেখো এখানে সুন্দর করে বলা হয়েছে মর্নিং শিফট, আফটারনুন শিফট, নাইট শিফট। তাহলে এই এক একটা শিফটে যদি সে তার ইউনিটের টোটাল ইনটেক আর আউটপুটের ব্যালেন্সটা করে ফেলে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো পেশেন্টের ইমপ্রুভমেন্ট বা ডিটেরিয়েশন কিছু হচ্ছে কি না। লাইন্স মানে আমরা সিসিউতে বিভিন্ন ধরনের লাইন দেখতে পাই। সেই লাইনগুলোর মধ্যে হলো সিভিপি, এবিপি, এক্সট্রা জুগুলার, ড্রেন, ফলিস অ্যান্ড রাইলস টিউব। তো রাইলস টিউব আমরা আগেই দেখে নিয়েছি, এবার দেখে নিই। দেখো জুগুলার ভেন, সাবক্লেভিয়ান ভেন, পিআইসিসি, ফিমোরাল ভেন, তাহলে এতগুলো ভেনাস লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের রেসপন্সিবিলিটি হবে যেখানেই লাইনটা আছে না কেন এগুলো কিন্তু সবই সেন্ট্রাল লাইন, পেরিফেরাল লাইন নয়, শুধুমাত্র পিআইসিসি পেরিফেরাল লাইন। এক্ষেত্রে সেন্ট্রাল লাইন আমাদেরকে আগে দেখতে হবে সিকিউরড আছে কি না, মানে স্টিচ দেয়া আছে কি না। নেক্সট ট্রান্সপারেন্ট টেকাডাম বা অ্যাডহেসিভ দিয়ে সেটা ফিক্স করা থাকবে, যাতে আমরা বাইরে থেকে বুঝতে পারি সেখানে কোনো উজিং বা ইনফ্ল্যামেশন হচ্ছে কি না। প্রত্যেক শিফটে এটা চেক করার কথা। আর এই যে ওপেনিংগুলো দেখতে পাচ্ছ ডাবল লুমেন, এই যে ডাবল লুমেনের দুটো লুমেন আছে, কখনো ওপেন থাকবে না, ক্ল্যাম্প করা থাকবে, প্লাস এই ক্যাপটাও থাকবে। ঠিক আছে, কখনো আমি সোর্স অফ ইনফেকশন রাখবো না, চেষ্টা করব সবসময় আমার যে কোনো ওপেনিং হোক লাইন্সগুলোর যেন অফ থাকে, ক্ল্যাম্প করা থাকে, অফ থাকে যদি ইউজ না হয়। ওকে, এবিপি মেশিন ইউজ করা হচ্ছে। দেখো এটা বডির সঙ্গে লাগানো থাকে, 24 আওয়ার্স মেজার করতে থাকে। নেক্সট অ্যাবডোমিনাল ড্রেনেজ, চেস্ট ড্রেনেজ, এগুলো তোমরা প্রত্যেকে দেখেছো, জাস্ট একটু রিক্যাপিচুলেট করা। সেই সেম জিনিস ড্রেনেজের ক্ষেত্রে আমাদের চেস্ট ড্রেনেজ ক্ষেত্রে স্পেশালি বাবলিং হচ্ছে কি না সেটা দেখতে হয়। যদি বেশি বাবল হয় সেটা লিকেজ হচ্ছে বুঝবো, একদমই বাবলস হচ্ছে না তাহলে বুঝবো ব্লকেজ। তাহলে এই বেসিক নলেজটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। সুইং যদি করে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আমাদেরকে সবসময়
টার্গেট রাখতে হবে এটা ফুল সুইং করছে, অতএব আমি বুঝলাম ঠিক আছে। দেখো জুগুলার ভেনাস প্রেশার, জুগুলার ভেনেই দেখা হবে। এটা পজিশনিংয়ের একটা ছবি দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ফলিস ক্যাথেটারাইজেশন, এক্ষেত্রে এইটুকু বলবো যে যেন যে বাবলস বেলুনটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সেখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল বা স্টেরাইল ওয়াটার পুশ করবে, না হলে কিন্তু এটা বেরিয়ে আসে, ইউরিন লিক করতে পারে, তাহলে আমার ইনটেক আউটপুট এক্স্যাক্টলি আসবে না। সেজন্যে সবসময় চেষ্টা করা হয় 20 থেকে 25 ml অফ নর্মাল স্যালাইন বা ডিস্টিলড ওয়াটার দিয়ে বেলুনটাকে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ইনফ্লেট করা হয়। আবার যদি এক্সেসিভ জল দিয়ে ফেলো তাহলে কিন্তু নেক্রোসিস হতে পারে ব্লাডার নেকে, তো সেটা আমাদেরকে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে দিতে হবে যাতে পেশেন্টের পেন না হয়। ওকে, আর বাই গ্র্যাভিটি ইউরিন যাতে ওপর থেকে নিচের দিকে আসে সেটা সবসময় মেনটেন করার জন্য বেডের সাইডে ঝুলিয়ে রাখা হয়, কখনো বেডের উপরে থাকবে না, আর কখনো যেন কিঙ্ক না করে যায় এই টিউবটা, সেটা একটু মেনটেন করতে হবে। নেক্সট মাউথ কেয়ার। সিসিউ মানেই বুঝতে পারছো যে মাউথ কেয়ারটা স্পেশাল মাউথ কেয়ার হওয়ার চান্সই বেশি, যেহেতু ওরাল ক্যাভিটি সোর্স অফ ইনফেকশন, তো স্পেশাল মাউথ কেয়ার বা ইচ শিফটে বা 2 আওয়ারলি মাউথ কেয়ার ইজ এসেন্সিয়াল ফর আনকনশিয়াস পেশেন্ট। ডেঞ্চার আছে কিনা অবশ্যই আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। ডেঞ্চার থাকলে অবশ্যই আনকনশিয়াস পেশেন্ট, সেমি কনশিয়াস পেশেন্ট, রেস্টলেস পেশেন্টের ক্ষেত্রে খুলে রাখতে হবে। সাকশন মেশিন সবসময় রেডি রাখতে হবে পেশেন্টের পাশে, ওকে, যাতে অ্যাসপিরেট না করে সেজন্য। আর মোবিলাইজেশন, মোবিলাইজেশন মিন্স পেশেন্টকে আস্তে আস্তে আমাদের মোবাইল করতে হবে। পেশেন্ট যাতে আস্তে আস্তে নিজের কাজ নিজে করতে পারে সেটা সবসময় মাথায় রাখতে হবে। দেখো লেভেল 1 মিন্স জাস্ট বেড রিডেন আছে, প্যাসিভ মুভমেন্ট হচ্ছে। নেক্সট আমি প্রপ আপ করে দিলাম, কিন্তু পেশেন্ট কিন্তু এখানে একটু অ্যাক্টিভ মুভমেন্ট করার চেষ্টা করছে। নেক্সট ড্যাংলিং করিয়ে পেশেন্টকে জাস্ট বেড সাইডে বসানো, অ্যান্ড লেভেল 4-এ কি তাকে জাস্ট টেবিল চেয়ারে বসিয়ে দেওয়া। ওকে, দ্যাট ইজ মোবিলাইজেশন প্ল্যানিং। পেন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেকে পেন কতটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা মেজার করতে পারি না, কিন্তু সেখানে যদি আমি পেন স্কেলটা পেশেন্টকে বুঝিয়ে দিই যে এটা থেকে এত মানে কম ব্যথা, এটা থেকে এত মানে একটু ব্যথা যেখানে ওষুধ লাগবে, আর এমন ব্যথা যেটা সহ্য করতে পারছি না, তাহলে সিভিয়ার পেন। তাহলে এই পেন স্কেলটা কিন্তু একটা স্কেলকে আমরা 10 ভাগে ভাগ করে নিয়ে 0 to 3, 4 to 6 and 7 to 10 এভাবে ভাগ করে নিয়েও পেশেন্টকে বোঝাতে পারি। ওকে, রেস্ট্রেন বলতে এখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এই জন্য বলা হয়েছে, মানে কোনো কিছু আর্টিফিশিয়ালি বাইরে থেকে কিছু দিয়ে টাই আপ করা মানে ফিজিক্যালি, অ্যান্ড কেমিক্যাল বলতে উইথ দ্য হেল্প অফ মেডিকেশন। তাহলে এখানে দেখ কীভাবে আমরা রেস্ট্রেন করতে পারি। মেডিসিন যেমন আছে তেমনি এলবো রেস্ট্রেন, দেখো বেডের মাধ্যমে, হুইল চেয়ারে, এগুলোকেই বলা হচ্ছে বিভিন্ন ধরনের রেস্ট্রেন। দেখো জেরিয়াট্রিক চেয়ার, হ্যান্ড মিটেন, এগুলো বাচ্চাদের ওয়ার্ডে দেখা যায়, অ্যাডাল্ট ওয়ার্ডেও আছে। জ্যাকেট রেস্ট্রেন, ওয়েস্ট রেস্ট্রেন, হুইল চেয়ার বেল্ট, লিম্ব রেস্ট্রেন এক্সেট্রা। এটা দেখো আরও ভালো বুঝতে পারবে পেশেন্টটাকে কি সুন্দর করে রেস্ট্রেন করা হয়েছে। তো এটাই হচ্ছে এক্স্যাক্টলি রেস্ট্রেন করার উপায়। তোমরা প্লিজ যখনই রেস্ট্রেন করো একটু তুলো বা সফট কিছু দিয়ে করো যাতে পেশেন্ট কোনো হার্ম না হয়। এটা আমাদের প্রায়োরিটি না যে পেশেন্টকে হার্ম করবো না। ওকে, আর কেমিক্যাল বা মেডিসিনের মাধ্যমে তোমরা জানোই মিডাজোলাম, অ্যাট্রাকিউরিয়াম, মাসেল রিল্যাক্সেন্টগুলোকে ইউজ করা হয়। সায়ানোসিস, স্কিন কন্ডিশন, S for
স্কিন কন্ডিশন, সেক্ষেত্রে দেখো সায়ানোসিসটা কি সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি এটা দেখেও সেই হাতেই আমি অক্সিজেন প্রোব বা স্যাচুরেশন প্রোবটা লাগিয়ে দিলাম, তাহলে স্যাচুরেশন তো আমি কমই পাবো। যেখানে আমার অক্সিজেন সাপ্লাইই কম, সেখানে আমি স্যাচুরেশন কম পাবো। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু রেকর্ড করতে হবে। দেখো নেল ক্ল্যাবিং, সেখানে যদি আমি স্যাচুরেশন প্রোব দিই, কিন্তু একটা সুস্থ ফিঙ্গারে যদি দিই, তাহলে দুটো ডিফারেন্ট আসবে। বেসিক নলেজটা আমাকে রাখতে হবে। স্কিন টার্গার, বিভিন্ন স্কিন কন্ডিশনের এখানে ছবি দেওয়া হয়েছে। আমরা লাস্টলি যেটা জানবো সেটা হচ্ছে স্কিন টার্গার কী করে ডিটেক্ট করতে হবে। মানে পেশেন্টকে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেটার আর্লি ডিটেকশন করার মেন ক্রাইটেরিয়াই হচ্ছে স্কিন টার্গার চেক করা। তাহলে স্কিন টার্গার দেখো আমি পিঞ্চ করলাম, করে আমি যদি ছেড়ে দিই, ইমিডিয়েটলি সেটা রিজলভ করে যাবে। কিন্তু যদি এই পজিশনেই থেকে যায়, আমি বুঝবো পুওর স্কিন টার্গার, তাহলে পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড, আমি আইডেন্টিফাই করতে পারলাম। ওকে, তাহলে সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিতে পারবো। টি ফর থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বোফ্লেবাইটিস দেখো ছবি, এখানে ফ্লেবাইটিস অ্যান্ড এখানে থ্রম্বোফ্লেবাইটিস। ফ্লেবাইটিসে কিন্তু কোনো ব্লাডের সারাউন্ডিং কিছু নেই, জাস্ট একটা ইনফ্লামেশন। কিন্তু থ্রম্বোফ্লেবাইটিসের ক্ষেত্রে থ্রম্বাস আছে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ফ্লেবাইটিস অ্যান্ড থ্রম্বোফ্লেবাইটিস। তাহলে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ফ্লেবাইটিস, কোনটা থ্রম্বোফ্লেবাইটিস। ওকে, আলসার প্রোফাইল্যাক্সিস। আলসার প্রোফাইল্যাক্সিস বলতে এখানে মেডিকেশন দিয়ে যে অ্যানালজেসিক বলেছিলাম, সেক্ষেত্রে রিপিটেড ইউজ অফ অ্যানালজেসিক আলসারেশন করতেই পারে। কিন্তু এখানে বলা হচ্ছে প্রেশার সোর। পেশেন্টের পজিশনিং যদি আমি 2 আওয়ারলি চেঞ্জ করতে থাকি, তাহলে আমি প্রেশার সোর প্রিভেন্ট করতে পারবো। তাহলে সেক্ষেত্রে প্রেশার পয়েন্ট কোনগুলো আমাকে জানতে হবে। দেখো স্যাক্রাল এরিয়া, স্ক্যাপুলা, এলবো, স্যাক্রাম, আর কি হিল এরিয়া। তাহলে এই এরিয়াগুলো আমি যদি এয়ার কুশন, এয়ার ম্যাট্রেস, ওয়াটার ম্যাট্রেস, এই স্পেশাল ম্যাট্রেসগুলো যদি অ্যাপ্লাই করা যায়, বা অনেক সময় আমরা হ্যান্ডমেড করি গ্লাভসে জল ভরে, যদি আমি সেই প্রেশার পয়েন্টগুলোকে একটু সফট করার চেষ্টা করি, বা 2 আওয়ারলি আমি পজিশন চেঞ্জ করি, বা ময়েশ্চার অ্যাপ্লাই করা হয় কোনো ময়েশ্চারাইজার দিয়ে করে আমি, বা স্কিন ড্রাই হয়ে গেছে সেটাকে যদি ময়েশ্চারাইজ করে রাখি, বা ময়েশ্চার স্কিন সেটাকে ড্রাই করার ব্যবস্থা করি, এভাবেও কিন্তু আমি আলসার প্রিভেন্ট করতে পারবো। দেখো কি সুন্দর পজিশনিং চেঞ্জ করা হচ্ছে টু প্রিভেন্ট দ্য আলসারেশন। এছাড়া এয়ার কুশন দিয়েও আমি কিন্তু এই আলসার প্রিভেনশন করতে পারবো। ভেন্টিলেটর, এক্ষেত্রে ভেন্টিলেটরের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেক শিফটে যখন আমি হ্যান্ডওভার নেব, ভেন্টিলেটরের সেটআপ সেটা একদম প্লাগ পয়েন্ট থেকে শুরু করে পেশেন্টের এন্ডোট্রেকিয়াল টিউবের পজিশন, কোন মার্ক পর্যন্ত পেশেন্টের টিউবটা ফিক্স করা হয়েছে, আমাকে কিন্তু সেটা রেকর্ড রাখতে হবে। যদি আমি দেখি যেখানে আমি ফিক্স করেছিলাম তার থেকে আরও কম দেখতে পাচ্ছি, মানে ধরো 28-এ ফিক্স করা হয়েছে, আমি গিয়ে দেখতে পাচ্ছি 24, তাহলে কি বুঝবো? এন্ডোট্রেকিয়াল টিউব কিন্তু বেরিয়ে এসেছে। দেখা গেল 26-এ ফিক্স করেছিলাম, 28 দেখতে পাচ্ছি, তাহলে বেশি টিউব ইনসার্টেড হয়ে গেছে। তাহলে আমাকে বুঝতে হবে টিউবটা ঠিক করে ফিক্স করতে হবে। সেটা 1 লাং হয়ে যেতে পারে, বা কোনো ওয়ালে, ট্রেকিয়ার ওয়ালে ফিক্স হয়ে যেতে পারে, তাহলে এয়ার এন্ট্রি ডিমিনিশ হয়ে যাবে। তাহলে এই বেসিক জিনিসটা আমাকে কিন্তু একটু অ্যালার্ট হয়ে কাজ করতে হবে। এন্ডোট্রেকিয়াল টিউবেও লিখতে হয় ডেট, হিউমিডিফায়ারে ডেট লিখতে হয়, ভেন্টিলেশন টিউবে লিখতে হয়,
ব্যাকটেরিয়া ফিল্টারে লিখতে হয় ডেট। তাহলে এই জিনিসগুলো দেখতে হবে। তোমাদের সম্ভবত ভেন্টিলেশন কেয়ার আলাদা একটা ক্লাস হবে, তাই আর ডিটেলসে গেলাম না। তো এবার জাস্ট একটু রিক্যাপিচুলেট করে নিই মোটামুটি কী কী টাইপের টুলসগুলো বা মনিটরিং যে ডিভাইস আছে বা মনিটরিং টুল সেইগুলো নামগুলো জেনে নিই। গ্লাসগো কোমা স্কেল, ব্যাপ, কটি, ক্ল্যাপসি, বার্ডেন স্কেল, ওংস-বেকার পেন স্কেল, TBSA, sedation agitation scale, Wells score to detectivity, ICU mobility scale, delirium rating scale and communication chart. GCS scale তোমরা সবাই মোটামুটি জানো। To check the consciousness level, we have to check Glasgow Coma Scale. Next, BAP bundle, মানে পেশেন্ট যখন ভেন্টিলেশনে আছে বা এন্ডোট্রাকিয়াল টিউবে আছে বা ট্রেকিওস্টোমি টিউবে আছে, নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য আমরা ব্যাপ বান্ডেলটা চেক করি। ওকে, তো সেক্ষেত্রে কি কি করা হয়? পেশেন্টের পজিশনিং ব্যাপ প্রিভেনশনের জন্য সবসময় মিনিমাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টকে প্রপ আপ করে রাখা হয়। 2 আওয়ারলি বা অ্যাজ নিডেড সাকশনিং করা হয়, স্টেরাইল টেকনিক মেনটেন করা হয়, ক্লোজ সাকশন সবসময় প্রেফার করা হয়, আর চেষ্টা করা হয় পেশেন্টকে যাতে 72 আওয়ার্সের মধ্যে এন্ডোট্রাকিয়াল টিউবটা রিমুভ করার। ওকে, আর সবসময় স্টেরাইল টেকনিক মেনটেন করা, স্টেরাইল অ্যাসেপটিক টেকনিক। কটি মানে ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এক্ষেত্রে কি করা হয়? সবসময় চেষ্টা করা হয় ক্যাথেটার রিমুভাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ক্যাথেটার রিমুভ করার প্ল্যান করা হয়, অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা হয়, রেগুলার অ্যাসেসমেন্ট করা হয় যে পেশেন্ট কতটা ব্লাডার কন্ট্রোল করতে পারছে। এছাড়া পেশেন্টকে ট্রেনিং দেওয়া হয়, মানে ব্লাডার ব্লক করে মিনিমাম 4 ঘন্টা আমরা চেষ্টা করব যাতে পেশেন্টকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ফলিসটা রিমুভ করাতে পারি, আর পেশেন্টের ফলিস ক্যাথেটার কেয়ার দেওয়া হয় টু প্রিভেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। নেক্সট, ক্ল্যাপসি মানে সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাডস্ট্রিম ইনফেকশন। তো সেক্ষেত্রে আমরা আগেই বলেছি সেন্ট্রাল লাইনের কেয়ারটা সেম জিনিস, স্টেরাইল টেকনিক মেনটেন করা, ক্যাথেটার টিপ রিমুভালের পর সেটা কালচারে পাঠানো, ট্রান্সপারেন্ট টেগাডাম বা অ্যাডেসিভ ইউজ করা যাতে কোনো ইনফ্লামেশন হলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, প্রত্যেক শিফটে একবার করে ফ্ল্যাশ করে তার পেটেন্সি দেখে নেওয়া, যে টিপটা ইউজ হচ্ছে না সেটাকে ব্লক করে রাখা এবং ক্ল্যাম্প করে রাখা। ওকে, ব্রাডান স্কেল এটা মোটামুটি সেরকমভাবে ইউজ করা হয় না, তাও তোমরা একবার দেখে নাও। অ্যাক্টিভিটি, মোবিলিটি, সেন্সরি পারসেপশন, ময়েশ্চার, নিউট্রিশন, ফ্রিকশন, শেয়ার। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টই আমরা আগেই কাভার করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমি যদি এই স্কেলটাও মেনটেন করি, আমি পেশেন্টকে আগে থেকেই বুঝতে পারবো যে মোবিলিটি বা পেশেন্টকে মোবাইল করার ফলে পেশেন্টটা কতটা রিস্কে আছে, স্কিন শেয়ার কতটা হতে পারে বা পেশেন্ট কতটা রিস্কে ইন ফিউচার যেতে পারে, সেটাও আমি আইডেন্টিফাই করতে পারবো। পেন স্কেল আগেই বলা হয়ে গেছে আমাদের, জাস্ট এটা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে করা আছে। পেশেন্টকে জিজ্ঞেস করলে যদি যে তুমি কোন মুখটা তোমার মনে হচ্ছে, কতটা ব্যথা হচ্ছে এখানে সেই মুখটা দেখাও, যদি আমরা বলি সে নিজেই ডিটেক্ট করতে পারবে, তাহলে আমরা বুঝতে পারবো। TBSA এটা সবাই তোমরা জানো, জাস্ট এমনি রিক্যাপিচুলেট করার জন্য বার্ন পেশেন্টের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। সিডেশন অ্যাজিটেশন স্কেল এটা ইউজ করা হয় যে পেশেন্টের সিডেশন চলছে,
যেমন মিডাজোলাম তোমরা দেখলে রেস্ট্রেনের জন্যে, বা অ্যাট্রাকিউরিয়াম ইনফিউশন দেওয়া হচ্ছে, তাহলে আমি যদি এটা এই সিডেশন স্কেলটা মেনটেন করি তাহলে পেশেন্ট ওভার সিডেটেড হবে না, সেই জন্যেই সিডেশন অ্যাজিটেশন স্কেলটা ইউজ করা হয়। ডিভিডি স্কেল তোমরা আগেই পড়ে নিয়েছো। আইসিইউ মোবিলিটি স্কেল এটাও তোমরা আগেই আমরা ডিসকাস করে নিয়েছি। ডেলিরিয়াম রেটিং স্কেল, এক্ষেত্রেও সেম, পেশেন্টে যদি ডেলিরিয়াম হয় সেটা আমি রেট করব কি করে, এই অনুযায়ী আমি যদি ফিজিশিয়ানকে নোটিফাই করি তাহলে আমরা আর্লি ম্যানেজমেন্ট করতে পারবো। কমিউনিকেশন চার্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চার্ট, যেখানে পেশেন্ট কমিউনিকেট করতে পারছে না কিন্তু আমাদের চার্টের মাধ্যমে পেশেন্ট কমিউনিকেট করতে পারবে। তুমি যদি এই চার্টটা পেশেন্টের সামনে শো করানো হয় বা দেখানো হয় যে কোন প্রবলেমটা হচ্ছে, সে না বলতে পারলেও অন্তত ইশারাতে বোঝাতে পারবে যে সে কী বলতে চাইছে, তার কোথায় অসুবিধা হচ্ছে সেটা কিন্তু সে বলতে পারবে। দেখো একটু বড় করলেও যে জল খেতে চাওয়া বা মুখ শুকিয়ে গেছে, জিভটা দেখাচ্ছে, তাহলেও আমি বুঝতে পারবো। গলা ব্যথা করছে, যে চিহ্নগুলো এখানে দেওয়া আছে মোটামুটি পেশেন্টরা এগুলো বুঝতে পারে, তখন কিন্তু সে কিন্তু বলতেই পারবে বা আমরাও বুঝতে পারবো, কমিউনিকেট করতে পারবো যে পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে কি না। ওকে, তাহলে এই টোটাল যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে জানলাম, এটা কিন্তু একটা সিসিএনের কাজ তার পেশেন্টের জন্য। যদি কোনো পেশেন্ট সিসিউতে ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাহলে কিন্তু এই প্রত্যেকটা কাজই আমরা সবাই করি, তো এগুলো জাস্ট গো থ্রু করা, যে এগুলো আমাদের করতেই হবে। ওকে, সেম জিনিস আরেকটাও দেখতেই পাচ্ছ, আমাদের মেন কাজ এই চার্টগুলো একটুখানি ওয়ার্ডে প্রিপেয়ার করা, খুব ইজি, এমন কিছু টাফ নয়, করতে পারবে। সো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ।